আমন্ত্রণ দিনের বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। আর্থনা সামিট উপলক্ষে কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশের সাথে বাণিজ্য এবং জনশক্তি নিয়েও আলোচনা হবে। জুলাই আগস্ট গণহত্যার প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা। চানখারপুলে হত্যাকাণ্ডের মামলায় ডিএমপি কমিশনার সহ ৮ জনকে অভিযুক্ত। এবং ঘুরে দাঁড়াচ্ছেন পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা। ভারত ও ভুটান থেকে আমদানি হচ্ছে পাথর, নেপালে রপ্তানি হচ্ছে আলু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর এবং টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনা ও উদ্ভাবন কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮১তম অধিবেশনে সোমবার এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। এ সময় অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Sustainable urban development, the topic of this conference, is now central to our progress. With one of the highest population densities in the world, Bangladesh faces acute urban challenges: climate vulnerability, infrastructure gaps, and social inequality. বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে উভয় পক্ষ যুব বিনিময়, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করে। এ সময় পেশাগত প্রশিক্ষণ, ডিজিটাল ও ভাষা শিক্ষা এবং সামুদ্রিক খাবার, আম ও কৃষি পণ্য বিভিন্ন খাতে বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব দেন চীনের ইউনান প্রদেশের গভর্নর। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। শ্রম সংস্কারের জন্য গঠিত কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল এই সময় উপস্থিত ছিলেন। কমিশনের প্রতিবেদনে শ্রম খাতে প্রয়োজনীয় সংস্কার সুপারিশ তুলে ধরা হয়েছে। আর্থনা সামিট ২০২৫-এ যোগ দিতে ৪ দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় প্রেস সচিব শফিকুল ইসলাম জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আর্থনা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এ সামিটে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে। কাতারের সাথে যেহেতু আমাদের একটা লং টার্ম এনার্জি, বিশেষ করে এলএনজি ইম্পোর্টের একটা চুক্তি আছে, তো কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই এনার্জির আলাপগুলো হবে। তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব। আর অন্যান্য যেগুলো বিষয় তাদের কাতারের সাথে আমাদের কিভাবে ইকোনমিক কোঅপারেশন বাড়ানো যায়, সেক্ষেত্রে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে, বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য। জুলাই আগস্ট গণহত্যার মামলাগুলোর মধ্যে প্রথম কোনো মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে তদন্ত সংস্থা। ৫ আগস্ট রাজধানীর পুরান ঢাকার চানখারপুলের হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার সহ ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হয়েছে। সোমবার ট্রাইব্যুনালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যার এটাই প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল হলো। ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়াও হত্যাকাণ্ডের মূল হোতা ও সরাসরি জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। এই অপরাধের যারা মাস্টারমাইন্ড ছিলেন, যারা ক্ষমতার শীর্ষবিন্দুতে থেকে তাদের ক্ষমতায় থাকাটাকে চিরস্থায়ী করার জন্য বৈধ এবং অবৈধ প্রক্রিয়ায় তারা সরকারি বাহিনীগুলোকে ব্যবহার করে
মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল গুম ফেরত ব্যক্তিদের সংগঠন ভয়েড। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের নাম ঘোষণা করা হয়। এ সময় গুম ফেরত ব্যক্তিদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, গুম খুনে জড়িতদের বিচার এবং ফ্যাসিস্ট আওয়ামী আমলের সকল দমন পীড়ন ও নিবর্তনমূলক আইন অবিলম্বে বাতিলের দাবি জানান সংগঠনের নেতারা। তারা বলেন, ভয়েড প্ল্যাটফর্ম, যা গুমের শিকার ব্যক্তিদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে থেকে বেঁচে ফিরে আসা কিছু সদস্যদের দ্বারা এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সরকারের যে সমস্ত গোয়েন্দা সংস্থা থেকে যারা আসছেন, একটু আপনাদের প্রতি বিনীত অনুরোধ যে আমরাও এদেশের নাগরিক, আমরাও আপনাদের ভাই, কারো ভাতিজা, আমাদের বিষয়গুলো একটু দেখেন। আমরা ন্যায় বিচার যাতে পাই এবং এটার যেন একটা পরিসমাপ্তি হয় এবং এটার গুডউইল যেন ডে বাই ডে সামনের দিকে সামনে আসে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অকুতোভয় সংগ্রামী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা সন্ত্রাস বন্ধের দাবি জানান বক্তারা। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি, আপনারা পারভেজ হত্যার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন। আমাদের ভাইয়ের হত্যার বিচার বাংলার মাটিতে হতে হবে। রাজধানী ঢাকা শহরকে বাসযোগ্য উন্নয়নের জন্য সরকারি সকল উন্নয়ন সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। সোমবার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সমস্যার নগরী ঢাকা সমাধান কোন পথে শীর্ষক নগর সংলাপে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। সংলাপের আয়োজক নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ। এ সময় বিশেষ অতিথি ছিলেন নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন। এছাড়াও বক্তব্য দেন রাজুকের প্রধান প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম সহ অন্যান্যরা। দ্রুত বর্ধনশীল জনসংখ্যা, অপর্যাপ্ত সড়ক অবকাঠামো, দুর্বল গণপরিবহন ব্যবস্থা ইত্যাদি এই সমস্যাকে আরও প্রকট করে তুলেছে। 50 থেকে 60 লক্ষ লোক বসবাস করার ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা জোর করে সেখানে 2.5 কোটি 3 কোটি মানুষকে বসবাসের জন্য চেষ্টা করছি। এই ঢাকা শহরের উন্নয়নের জন্য যতগুলো সংস্থা আছে সবাইকে একটা আমরার নিচে নিয়ে যদি আমরা প্রপার প্ল্যানিং করতে পারি এবং সেই প্ল্যান যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তবেই আজকের এই সমস্যার সমাধান বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভারত তাদের ভেতর দিয়ে ভিন্ন দেশে বাংলাদেশের পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা কিছুটা দুশ্চিন্তায় পড়লেও সমস্যা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাণিজ্য কার্যক্রম। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে স্বাভাবিকভাবে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি হচ্ছে, আর বিভিন্ন পণ্যের পাশাপাশি বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি হচ্ছে আলু। পঞ্চগড় প্রতিনিধি রিজার হোসেন বাদশার প্রতিবেদন জানাচ্ছেন অনুপ নাসির। দেশের একমাত্র 4 দেশীয় সড়কপথের স্থলবন্দর বলা হয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরকে। এ বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা হয়ে আসছে। সম্প্রতি ভারত বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর দুশ্চিন্তায় পড়ে বাংলাবান্ধা স্থলবন্দরটির সাথে সংশ্লিষ্টরা। তবে সকল সমস্যা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে স্থলবন্দরটি। পাথর আমদানির পাশাপাশি বর্তমানে বিভিন্ন পণ্যের সাথে নেপালে আলু রপ্তানিতে এগিয়ে আছে এ বন্দর। মূলত পাথরটা আমাদের বেশি আসে, আমদানি এবং রপ্তানি দুটোই স্বাভাবিক আছে। এভাবে চালু হইলে ভুটান পাথর আমদানি হইলে 2 থেকে 3 হাজার শ্রমিকের কর্মসংস্থান ফিরে পাবে ইনশাল্লাহ, এবং ব্যবসায়ীরা আমরা স্বস্তি ফিরে পাবো। ভারতের এমন সিদ্ধান্তের কোনো প্রভাব পড়েনি বাংলাবান্ধা বন্দরে। স্বাভাবিকভাবে আমদানি রপ্তানি হচ্ছে বন্দর দিয়ে। বাংলাবান্ধা স্থলবন্দরটি পাথরের পাশাপাশি আলু এক্সপোর্টে বিখ্যাত হয়ে উঠেছে। এই আলুগুলো আমরা পরীক্ষাগারে পরীক্ষা করার পরে এখান থেকে আমরা ছাড়পত্র প্রদান করি। সম্প্রতি যে ভারতের যে নীতিগত সিদ্ধান্তের কারণে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানির উপরে কোনো প্রভাব পড়ে নাই, স্বাভাবিকভাবেই সকল কার্যক্রম চলছে। বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি হলেও বাংলাদেশ থেকে ভারত ও নেপালে আলুর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি হয়ে আসছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।
দিনের বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রিক্রুটিং এজেন্সি মালিকদের স্মারকলিপি, সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের তাগিদ। দিনের বাংলায় স্বাগত আরও একবার। মালয়েশিয়ার শ্রমবাজার সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবিতে স্মারকলিপি দিয়েছেন রিক্রুটিং এজেন্সি মালিকেরা। সোমবার দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় সিন্ডিকেট ভাঙলে মালয়েশিয়ায় অর্ধেকেরও কম খরচে কর্মী পাঠানো সম্ভব জানিয়ে এজেন্সি মালিকেরা বলেন, প্রত্যেক কর্মীর কাছ থেকে অতিরিক্ত 1.5 থেকে 2 লাখ টাকা চাঁদা নিয়েছে বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনের নেতৃত্বাধীন সিন্ডিকেট। এছাড়াও বর্তমান প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতায় চক্রটি এখনও মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করে যাচ্ছে বলেও দাবি করেন তারা। আমরা কোনোরকম কোনো সিন্ডিকেটই চাই না, সে যেই হয়ে থাক, আমরা এই সিন্ডিকেট করতে দেব না, এবং দেব না শুধু না, আমরা প্রতিহত করব। সিন্ডিকেটের মূল ব্যক্তি রুহুল আমিন স্বপন সাহেব এবং তার পার্টনার দাতুশ্রী আমিন মালয়েশিয়াতে, FW, CMS এবং বেস্টিনেটের যে কোম্পানি, তারাই হলো দুজন হলো পার্টনার, এবং তারাই মূলত বিদেশে বসে এখন সিন্ডিকেটগুলোকে নিয়ন্ত্রণ করছে। তারা দেশে না থাকলেও এটাকে বোঝানোর চেষ্টা করছে যে মালয়েশিয়ান সরকার সিন্ডিকেট ছাড়া লোক নেবে না। প্রবাসীদের সেবা দেওয়ার উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দার পর এবার ঢাকা থেকে সরাসরি রিয়াদে ফ্লাইট চালু করল US বাংলা এয়ারলাইন্স। সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর 2:10 423 জন যাত্রী নিয়ে US বাংলা এয়ারলাইন্সের 14তম আন্তর্জাতিক গন্তব্য রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করে। প্রাথমিকভাবে সপ্তাহে 5 দিন 436 আসনের এয়ারবাস দিয়ে ঢাকা থেকে সরাসরি রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে US বাংলা। ঢাকা থেকে রবি, সোম, মঙ্গল, বুধ ও শুক্রবার দুপুর 1:20 রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রিয়াদের স্থানীয় সময় বিকেল 5:10 অবতরণ করবে। পুনরায় রিয়াদ থেকে দেশের স্থানীয় সময় সন্ধ্যা 7:15 ছেড়ে এসে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ভোর 4টায়। জমকালো আয়োজনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে US বাংলা মেডিকেল কলেজের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কর্ণগোপ এলাকায় US বাংলা মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাসে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। এতে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাজাদুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার AKM মাহবুবুল হক সহ অনেকে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিলেটের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান নেন নার্সিং শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি শেষে দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের কাছে জমা দেন তারা। এদিকে একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখার মোড়ে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। আমাদের যৌক্তিক দাবি আমরা আশা করতেছি আমাদের যে উপরমহলে যারা আছেন ওরা অতি দ্রুত আমাদের একটা ফলপ্রসূ একটা ফলাফল ড্রাইভারকে স্নাতক ডিগ্রি সম্মান করা, এটা আমাদের প্রাণের দাবি। বাগেরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই সহ নানা অপরাধে 3টি প্রতিষ্ঠানকে নগদ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে শহরের প্রধান বাজারে অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সেনাবাহিনীর একটি টিম, গোয়েন্দা সংস্থার সদস্য, চেম্বার অব কমার্সের প্রতিনিধি ও বাগেরহাট পৌরসভার কর্মকর্তারা সার্বিক সহায়তা করেন। এ সময় নোংরা পরিবেশে গরু জবাই, মাংসের দাম বেশি নেয় এবং বাটখার BSTI এর স্টিকার না থাকায় 3টি মাংসের প্রতিষ্ঠানকে 26,000 টাকা ও ফতেপুর মৎস্য আড়তে 50,000 টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 22-24 এপ্রিল 2 দিনব্যাপী নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্বালানি উৎসব। এ উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। রোববার বিকেলে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, অ্যাকশন এইড বাংলাদেশ, বুয়েট এবং জাস্ট এনার্জি ট্রানজিশন
নেটওয়ার্ক বাংলাদেশের যৌথ উদ্যোগে উৎসবের আয়োজন করা হচ্ছে। বরিশাল বিভাগীয় জেটনেট বিডি সদস্য সংগঠনগুলোর সহায়তায় অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বগুড়ায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বগুড়া জেলা শাখা। স্মারকলিপিতে তারা 6 দফা দাবি উল্লেখ করেন। এছাড়া মানববন্ধনে তারা বলেন, উল্লেখিত দাবিগুলো না মানা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাহিদুর রহমান জাহেদ, সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনের বাংলায় নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। আবারও স্বাগত দিনের বাংলায়। এবারে লুসাই শিপিং অ্যান্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ। পাহাড় কেটে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে নগরীর এসএস খালেদ রোডে সিডিএ চেয়ারম্যানের উপস্থিতিতে নির্মাণাধীন বহুতল একটি ভবন ভাঙার কাজ শুরু হয়। 30 কাঠার জমিতে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে 60% জায়গা খালি রেখে ভবন নির্মাণের শর্তে অনুমোদন দেয় সিডিএ। পাশাপাশি পাহাড়ের কোনো ক্ষতি না করে স্থাপনা নির্মাণের শর্ত ছিল, কিন্তু সিডিএর এসব শর্ত না মেনে পাহাড় কাটে ভবন মালিকপক্ষ। পাশাপাশি পুরো জায়গা জুড়ে ভবন নির্মাণ কাজ শুরু করে। নিয়ম না মানায় ভবনটি ভেঙে ফেলছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। চেয়ারম্যান ঢাকা থেকে এসেই সমন্বয় করে উচ্ছেদ করবে। আজকে 12 ঘন্টার মধ্যে উচ্ছেদ কার্যক্রম শুরু করে দিয়েছে। আমাদের বর্তমান সিডিএর চেয়ারম্যান যিনি ইঞ্জিনিয়ার সাহেব নুরুল করিম সাহেব, উনি নিজে ফিল্ডে এসেছেন। উনি বলছেন আজকের থেকে কোনো অবৈধ নির্মাণ কাজ আর করতে দেওয়া হবে না। আমাদের মতো সংস্থাগুলো যখন সরকারি কোনো পদক্ষেপ নিবে, যেন আমরা কোনো আইনি জটিলতায় না পড়ে আমরা এই ব্যবস্থাগুলো নিতে পারি। চট্টগ্রাম নগরের বাজিত এলাকায় সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপে 2 যাত্রী দগ্ধ হয়েছেন। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা ও ঝর্ণা। তারা সম্পর্কে 2 বোন। তারা রাউজান পৌর এলাকার 5 ও 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাজিত বোস্তামি থানার আতুরার ডিপো এলাকায় এই ঘটনা ঘটে। সিএনজি অটো চালক জানান, রোববার ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালিক শাহর দরবারে যাওয়ার সময় আতুরার ডিপো এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশার 5 যাত্রীর মধ্যে 2 জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামে লায়ন্স ক্লাবের রিজিওনাল ও জোনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল 315B4 জেলা গভর্নর কোহিনুর কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রিজিওনাল চেয়ারপারসন মোহাম্মদ হাকিম আলী। এতে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া, প্রথম ভাইস জেলা গভর্নর মোসলে উদ্দিন আহমেদ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন সহ অনেকে। অনুষ্ঠানে কর্মকর্তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আর্থনা সামিট উপলক্ষে কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশের সাথে বাণিজ্য এবং জনশক্তি নিয়েও আলোচনা হবে। জুলাই আগস্ট গণহত্যার প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা। জানখারপুলে হত্যাকাণ্ডের মামলায় ডিএমপি কমিশনার সহ 8 জনকে অভিযুক্ত। ঘুরে দাঁড়াচ্ছেন পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা। ভারত ও ভুটান থেকে আমদানি হচ্ছে পাথর, নেপালে রপ্তানি হচ্ছে আলু। এবং মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রিক্রুটিং এজেন্সি মালিকদের স্মারকলিপি। সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের তাগিদ। এই ছিল দিনের বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।